নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মিলি। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সের দিকে। পানিহাটিতে এনআরসি আতঙ্কে মৃত প্রৌঢ় প্রদীপ করের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতের পরিজনদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি এই ঘটনায় দায় চাপালেন অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। তারাতলায় ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার বিপুল অর্থ, কোটি কোটি টাকা উদ্ধার ইডি আধিকারিকদের। নভেম্বরের 7 তারিখের মধ্যে ফল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ফল প্রকাশের পরেই জেলায় জেলায় শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। পার্ক স্ট্রিটে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিশ। ওড়িশা থেকে গ্রেফতার নিহতের দুই সঙ্গী, তাদের জেরা করে জানা যাবে খুনের উদ্দেশ্য। ট্রাকের সঙ্গে কলকাতাগামী বাসের সংঘর্ষ ওড়িশার বালাসোরে, মৃত অন্তত 2, আহত একাধিক। নরসিংহপুর থেকে কলকাতা আসছিল বাসটি। অকাল বৃষ্টিতে বিপাকে বাঁকুড়া জেলার কৃষকরা। জেলা জুড়ে শুরু হওয়া বৃষ্টিতে পাকা ধান ভিজে গিয়েছে। ধান কাটার শুরুর ঠিক আগেই এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। পানিহাটিতে এনআরসি আতঙ্কে মৃত প্রৌঢ় প্রদীপ করের বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃতের পরিজনদের সঙ্গে দেখা করেন। তিনি আশ্বাস দেন পাশে থাকার। পাশাপাশি এই মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বলে ফের ফুঁসে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর 57 প্রদীপ কর উত্তর 24 পরগনার পানিহাটির মহাজাতিনগরের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই প্রত্যক্ষদর্শীরা দাবি করেন দেহের পাশে মিলেছে সুইসাইড নোট। তাতে নাকি লেখা ছিল, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। স্বাভাবিকভাবে বিষয়টা প্রকাশ্যে আসতেই কেন্দ্রের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বিজেপির ভয় ও বিভাজনের রাজনীতির ফল এই মৃত্যু। মঙ্গলবারই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গিয়েছিলেন মৃতের বাড়িতে। ওই দিনই জানা গিয়েছিল বুধবার দুপুরে মৃতের বাড়িতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই এদিন দুপুর 3টে নাগাদ পানিহাটিতে পৌঁছন ডায়মন্ড হারবারের সাংসদ। তার মধ্যেই এবার কোচবিহারের দিনহাটাতেও একজন আত্মহত্যার চেষ্টা করলেন এসআইআর আতঙ্কে। পরিবারের দাবি, 2002 সালের ভোটার তালিকায় নামের বানান ভুল থাকায় তা নিয়ে আতঙ্কে ছিলেন বছর 60-এর বৃদ্ধ খায়রুল শেখ। সেই আতঙ্ক থেকেই আত্মহত্যার চেষ্টা তার। দিনহাটার এই ঘটনাতেও সরব হতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন পানিহাটির প্রদীপ করের মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। মৃতের বাড়িতে দাঁড়িয়ে এভাবেই ফের ফুঁসে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্লোগান তুললেন, জাস্টিস ফর প্রদীপ কর। প্রতিশ্রুতি দিলেন, প্রদীপ করের দোষীরা শাস্তি পাবে। এটা কাকতালীয় নয়। আজকে যে দিনহাটায় ঘটনা ঘটলো, এটা কি কাকতালীয়? গত 2-3 মাস আগে আপনারা দেখেছেন কলকাতায় রিজেন্ট পার্কে নেতাজি নগরে 2 জন আত্মহত্যা করেছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর জ্ঞানেশ কুমার। আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো। গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিহাটিতে। সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে এবং আগামী দিন আমি আবার আসবো এখানে, কথা দিয়ে গেলাম। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করুন। মমতা ব্যানার্জি সরকার থাকতে আর মমতা ব্যানার্জি বেঁচে থাকতে একটাও প্রাণ আমরা অকালে যেতে দেবো না। এটা আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধ। এদিন পানিহাটি থেকে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাত জোর করে অনুরোধ করব, ভয় পাবেন না, আমরা এখনো বেঁচে আছি। যারা বছরের পর বছর এই রাজ্যে আছেন তাদের বাংলাদেশি বলে তাড়ানো হবে এত সহজ নয়। বুকের রক্ত দিয়ে আপনাদের রক্ষা করব। অভিষেকের হুঁশিয়ারি, এসআইআর এনআরসি করে যদি এরা একটা লোককেও বাদ দেন, 1 লক্ষ লোক কমিশন ঘেরাও করবে। প্রসঙ্গত, এই মৃত্যুর নেপথ্যে এনআরসি বা এসআইআর আতঙ্ককে মানতে নারাজ বিজেপি। এই বিষয়ে এদিন সকালে সাংবাদিক বৈঠক করেন বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি। তিনি দাবি করেন, 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল প্রদীপ করের। এখানেই তাদের যুক্তি। কমিশনের তরফে জানানো হয়েছে, 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তাহলে দেশ ছাড়া হওয়ার ভয়ে আত্মহত্যা করবেন কেন প্রদীপ? বিজেপির দাবি, অন্য কোনো কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই প্রৌঢ়। তার জেরেই চরম সিদ্ধান্ত, যদিও পাল্টা তোপতে গেছে তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক। শীর্ষ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষাকর্মী। তারপরও লাগাতার আবেদন নিবেদনের পরেও ফেরেনি চাকরি। এরই মধ্যে জানা গেল নভেম্বরের 7 তারিখের মধ্যে ফল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ফল প্রকাশের পরেই জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। 2016 সালের এসএসসি পরীক্ষা ঘিরে লাগাতার অনিয়মের অভিযোগ। মামলার পর মামলা হয় আদালতে। কলকাতা হাইকোর্ট থেকে জল গড়ায় দেশের শীর্ষ আদালতে। শেষ পর্যন্ত বাতিলই হয়ে যায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। তারপরও লাগাতার আবেদন নিবেদনের পরেও ফিরেনি চাকরি। শেষ পর্যন্ত নতুন চাকরির পরীক্ষার নির্দেশ। একই সঙ্গে আদালতের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। এবার তারই তোড়জোড় চলছে পুরোদমে। যদিও সেপ্টেম্বরের পরীক্ষার পরেই সাংবাদিক বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। সেখানেই জানানো হয় পুজোর পর ফল প্রকাশের কথা, তবে তখন দিনক্ষণ জানানো হয়নি। এরই মধ্যে জানা গেল নভেম্বরের 7 তারিখের মধ্যেই ফল প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ফল প্রকাশের পরেই জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করবে এসএসসি। নির্দেশও যদিও তেমনটাই রয়েছে। মোট 35,726টি শূন্য পদে নিয়োগ করা হবে শিক্ষক শিক্ষিকাদের। 7 সেপ্টেম্বর হয়েছিল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। আবেদনকারীর সংখ্যা 3,19,919 জন। 14 তারিখ হয়েছিল একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। আবেদনকারীর সংখ্যা ছিল 2,46,000। অন্যদিকে 3 তারিখ থেকে শুরু হচ্ছে শিক্ষাকর্মী নিয়োগের আবেদন। 3রা নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। পুরনো শিক্ষাকর্মীদের অভিজ্ঞতার জন্য 5 নম্বর দেওয়ার সিদ্ধান্ত এসএসসির। শিক্ষাকর্মীদের প্রায় 8,500 শূন্য পদে নিয়োগ করবে এসএসসি। হাই নিউজ নেটওয়ার্ক। ভোল পাল্টাচ্ছে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম মেট্রোপথের স্বয়ংক্রিয় গেটের। নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালু হওয়ার পরের থেকেই শহরের লাইফলাইনে যাত্রীদের ঢোকা বেরোনোর পথে সমস্যা হচ্ছিল। তাই এবার এই গোটা মেট্রো পথের সমস্ত স্বয়ংক্রিয় গেট বদলে ফেলার সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের। ভোল পাল্টাচ্ছে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম মেট্রোপথের স্বয়ংক্রিয় গেট। নতুন কিউআর কোড যুক্ত কাগজের টিকিট চালুর পর থেকেই শহরের লাইফলাইন যাত্রীদের ঢোকা বেরোনোর পথে সমস্যা হচ্ছিল। তাড়াহুড়োয় অনেক ক্ষেত্রে খুলতে চায় না গেট। তাছাড়াও বহু গেটেরই বেহাল অবস্থা। তাই এই গোটা মেট্রোপথের সমস্ত স্বয়ংক্রিয় গেট অর্থাৎ এএফসি পিসি বদলে ফেলা হচ্ছে। ইতিমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। মেট্রো সূত্রে খবর, মোট 133টি নতুন গেট বসানো হবে 25টি স্টেশনে। ফলে যাত্রীদের আর মেট্রো স্টেশনে ঢুকতে বেরোতে সমস্যা হবে না। মাস কয়েকের মধ্যেই এই গেটগুলো সব বদলে ফেলা হবে বলেই জানা গিয়েছে। মেট্রো সূত্রে খবর, 2011 সালে অধিকাংশ স্টেশনে এই গেটগুলো বসানো হয়েছিল। ফলে এগুলোর বয়স প্রায় 15 বছর হতে চলল। পুরনো আমলের গেট বলে সেই সব যন্ত্রাংশ পাওয়া যায় না, যে কারণে পুরনো গেট সারানোর বদলে নতুন গেট বসানোর সিদ্ধান্ত হয়েছে। যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, মেট্রো থেকে নেমে ওই স্বয়ংক্রিয় গেট দিয়ে বেরোতে সমস্যা হয়। সবসময় গেট খুলতেও চায় না, ফলে দীর্ঘ লাইন পড়ে যায়। পকেটে থাকা কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলেই আর কিউআর কোড আর রিড করতে পারে না এই গেট, ফলে তা খোলেও না। তাছাড়া এমনিতে একাধিক স্টেশনে এই স্বয়ংক্রিয় গেট খোলার ক্ষেত্রে সমস্যা রয়েছে। স্মার্ট কার্ড ছোঁয়ালেও তা খুলতে চায় না বলে অভিযোগ। ফলে তাড়াহুড়োয় বেরোনোর সময় সমস্যায় পড়ছেন যাত্রীরা। তবে কাগজের টিকিটের সমস্যা এড়াতে আধুনিক চিপ লাগানো হয়েছে গেটে। অবশ্য তাতেও পুরোপুরি সমস্যা মেটেনি, তাই পুরোপুরি বদলানো হয়েছে সিদ্ধান্ত। বরানগর, দক্ষিণেশ্বরের মতো নতুন যে স্টেশন রয়েছে সেগুলির ক্ষেত্রে অবশ্য এই ধাপে নয়া গেট বসবে না। প্রযুক্তিগত সমস্যায় অনেক সময় গেট খুলতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরে গেটের সামনে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে, আর একসঙ্গে 2 ট্রেন ঢুকলে তো ভোগান্তির একসা হচ্ছে।
তবে কর্তৃপক্ষের বক্তব্য, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কাগজের যে অংশে কিউআর কোডটা রয়েছে সেই অংশটা জায়গা মতো ছোঁয়াচ্ছেন না যাত্রীরা, ফলে গেট খুলছে না। বারবার হলে সেক্ষেত্রে পরে স্মার্ট কার্ড ছোঁয়ালেও গেটে সমস্যা হতে পারে, কারণ নেটওয়ার্ক সমস্যা তৈরি হচ্ছে। যাত্রীদের অবশ্য অভিযোগ, শুধু কাগজের টিকিটই নয়, স্মার্ট কার্ড ছোঁয়ালেও স্বয়ংক্রিয় গেট মেট্রোর অনেক সময়ই খোলে না। মেট্রো কর্তৃপক্ষ তাই জানাচ্ছে সব গেটই বদলানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার থেকেই আবহাওয়ার আচমকা পরিবর্তন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে চন্দননগর ও তার আশেপাশের এলাকায় দেখা যায় প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চন্দননগরের একাধিক লাইটের বাঁধন আলগা হয়ে পড়ে। ফলে পরিস্থিতি বুঝে কমিটির উদ্যোক্তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তার স্বার্থে পথের আলো সজ্জা খুলে ফেলেন। মঙ্গলবার থেকেই আবহাওয়ার আচমকা পরিবর্তন এবং বুধবার সকাল থেকেই শুরু হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে চন্দননগর ও তার আশেপাশের এলাকায় দেখা দিয়েছে প্রাকৃতিক বিপর্যয়। মঙ্গলবার বিকেলের দিকে প্রবল দমকা হওয়ার ফলে মানকুণ্ড কানাইলাল পল্লীর বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী মণ্ডপটি আচমকায় ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হন 7 জন দর্শনার্থী। ঘটনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। চন্দননগর পুলিশ কমিশনার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত হন। তারা পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেন এবং আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণেরও আশ্বাস দিয়েছেন তারা। বুধবার সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হতেই চন্দননগরের বিভিন্ন সজ্জিত পথের আলো স্ট্রাকচারে প্রভাব পড়তে শুরু করে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চন্দননগরের একাধিক লাইটের বাঁধন আলগাও হয়ে পড়তে দেখা যায়, ফলে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে কমিটির উদ্যোক্তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিরাপত্তার স্বার্থে পথের আলো সজ্জা খুলে ফেলেন, যাতে দর্শনার্থী ও পথচারীদের কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। হাই নিউজ নেটওয়ার্ক। অকাল বৃষ্টিতে বিপাকে পড়েছেন বাঁকুড়া জেলার কৃষকেরা। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই জেলা জুড়ে শুরু হওয়া বৃষ্টিতে পাকা ধান ভিজে গেছে মাঠে। ধান কাটা শুরুর ঠিক আগেই এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। অকাল বৃষ্টিতে বিপাকে পড়েছেন বাঁকুড়া জেলার কৃষকরা। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে জেলা জুড়ে শুরু হওয়া বৃষ্টিতে পাকা ধান ভিজে গেছে মাঠে। ধান কাটা শুরুর ঠিক আগে এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। মাঠে থাকা পাকা ধান বৃষ্টির জলে লুটিয়ে পড়েছে মাটিতে। কোথাও কোথাও ধান গাছের উপর দিয়ে বইছে জল। কৃষকরা জানিয়েছেন, এই আমন মৌসুমের ধান ফলাতে অনেকেই সমিতি থেকে বা বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়েছিলেন। এখন সেই ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের চরম দুশ্চিন্তায় দিন কাটছে। বৃষ্টির ফলে শুধু ফসল নষ্ট হয় নয়, গাছ ভিজে যাওয়ায় কাটারও সমস্যা হচ্ছে, ফলে ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে। তারপরে তো ধরো সবাই সমবায় থেকে লোন টোন নিয়ে সব চাষবাস, এখন এইসব যদি ক্ষতি হয়ে যায় তখন কিভাবে কি রিকভারি করা যাবে সেটাই চিন্তা। একদম পাকা ধানে মই হলো, এবারে আরো যদি বৃষ্টি হয় তখন সেটা আরো ক্ষতি হবে। কিছুদিন পরে তো ধান উঠতে পারে। হ্যাঁ, ধান উঠে যেত, একটু কিছুদিনের মধ্যে আর ধান উঠবে, কিন্তু এখন যা পরিস্থিতি, এখন ওয়েদার যদি আবার ঠিকঠাক হয় তাহলেই ভালো, আর নইলে। স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, এমন সময় বৃষ্টি হবে তারা ভাবতেই পারেনি। মাঠের ধান প্রায় তোলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা, কিন্তু তার আগেই সব নষ্ট হয়ে গেল। কাল বৃষ্টিতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা, কারণ হচ্ছে এই যে বৃষ্টিটা হলো, ধানটা তো এই সময় ফলছে, সেই মাটিতে লুটিয়ে পড়েছে, তাতে করে ফলনে বহুত বিঘ্ন ঘটেছে। অন্তত 50% মার হয়ে যাবে। এবং চাষিদের যে এই যে ক্ষতি, চাষিরা ধার দেনা করে অত্যাধিক চড়া মূল্যে সার কিনে চাষিরা চাষ করেছে, প্রচুর খরচা, লেবার কস্ট, দেখা যাচ্ছে 50% চাষিদের লস হয়ে যাবে। যা খরচা হচ্ছে তার 50% নাই হয়ে যাবে। কৃষকরা কতটা ক্ষতির মুখে পড়লো এই বৃষ্টির কারণে? ক্ষতি এবার যার যেমন তার তেমন হবে ক্ষতি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘন্টা আরও বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষকদের উদ্বেগ বাড়ছে। অকাল বৃষ্টিতে বিপাকে পড়েছে বাঁকুড়ার কৃষকরা। হাই নিউজ নেটওয়ার্ক।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার ইতিহাস গড়লেন। দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি রাফাল যুদ্ধবিমানে উড়লেন। হরিয়ানার অম্বালা বিমান ঘাঁটিতে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন বিমান বাহিনীর শীর্ষ কর্তারা। রাষ্ট্রপতির এই উড়ান শুধু সামরিক ঐতিহ্যেরই নয়, নারী শক্তির এক অনন্য দৃষ্টান্ত হিসেবেও প্রতীকী। দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হয়ে ইতিহাস করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে হরিয়ানার অম্বালা বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি ভারতীয় বায়ুসেনার সর্বাধুনিক ফাইটার জেট রাফালে উঠে পড়েন। রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়, আর তারপরই ওই সর্টি ফ্লাইটে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এর আগে 2023 সালের এপ্রিল মাসে অসমের তেজপুর এয়ারবেসে সুখোই 30 MKI যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি। তখন তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপ্রধান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। প্রায় 2 বছর পর ফের বায়ুসেনার পোশাক পরে ফাইটার জেটে সফর করলেন তিনি, এবার রাফালে, যা ভারতের প্রতিরক্ষা শক্তির গর্ব ও আধুনিক প্রযুক্তির প্রতীক। রাষ্ট্রপতির এই ঐতিহাসিক উড়ানকে বায়ুসেনা গর্বের সঙ্গে দেখছে। বায়ুসেনা অফিসারদের মতে এটি শুধু প্রতীকী ঘটনা নয়, বরং নারী নেতৃত্ব এবং জাতীয় গর্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রাষ্ট্রপতির সফর ছিল অত্যন্ত নিরাপত্তা বেষ্টিত এবং সময়সূচি অনুযায়ী পরিচালিত। অম্বালার এই বিমান ঘাঁটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, কারণ এখান থেকেই শুরু হয়েছিল অপারেশন সিন্দুর। পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে হামলার সময় রাফাল যুদ্ধবিমানের অসামান্য ভূমিকা ছিল। মাত্র 25 মিনিটের মধ্যে বহওয়ালপুর, গুলপুর, বাগ, কোটলি এবং মুজাফফরবাদ সহ 9টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল স্কাল্প এবং হ্যামার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। সেই অভিযানের পর থেকে রাফাল ভারতীয় প্রতিরক্ষার প্রতীক হয়ে ওঠে। 2020 সালের জুলাইয়ে ফ্রান্স থেকে প্রথম 5টি রাফাল আসার পর অম্বালা বিমান ঘাঁটির 17তম স্কোয়াড্রন গোল্ডেন অ্যারোজে অন্তর্ভুক্ত করা হয় এই বিমানগুলি। এরপর থেকেই অম্বালা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হয়ে উঠেছে। রাষ্ট্রপতির এই উড়ান সেই ঐতিহ্যকেই নতুন উচ্চতায় পৌঁছে দিল। দেশের প্রতিরক্ষা সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং নারীর নেতৃত্বের প্রতীক হিসেবে দ্রৌপদী মুর্মুর এই অভিযান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে পাল্টা সুর চড়ালেন প্রাক্তন ভোটকুশলী তথা জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রধান প্রশান্ত কিশোর। 2 তালিকায় নাম নিয়ে বিহারের বিধানসভা ভোটের প্রচার সভায় কমিশনের উদ্দেশ্যে তার মন্তব্য, আমি যদি আইন ভেঙে থাকি তবে নোটিশ না পাঠিয়ে আমাকে গ্রেফতার করুন। নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে পাল্টা সুর চড়ালেন প্রাক্তন ভোটকুশলী তথা জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রধান প্রশান্ত কিশোর পিকে। বিহারের বিধানসভা ভোটের প্রচার সভায় কমিশনের উদ্দেশ্যে তার মন্তব্য, আমি যদি আইন ভেঙে থাকি তবে নোটিশ না পাঠিয়ে আমাকে গ্রেফতার করুন। বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগে মঙ্গলবার প্রশান্তকে নোটিশ পাঠানো হয়েছে কমিশনের তরফে। সেই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে তিনি জানান, আমি 2019 সাল থেকে আমার গ্রাম কোনারের একজন নিবন্ধিত ভোটার, কিন্তু আমি 2 বছর কলকাতায় কাটিয়েছি, তাই স্বাভাবিকভাবেই সেখানেও রেকর্ড রয়েছে। কমিশনের অভিযোগ, বিহারের রোহতাস জেলার সাসারাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত করৌগড় বিধানসভা এবং দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম রয়েছে প্রশান্তের। রয়েছে 2টি ভোটার কার্ডও। 2 জায়গায় ভোটার তালিকায় নাম থাকায় 1950 সালের ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইনের 17 নম্বর ধারায় পরিপন্থী। তাই গত 28 অক্টোবর কমিশনের তরফে প্রশান্তের জবাবদিহি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি পাঠিয়েছেন করৌগড় বিধানসভার ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে তিনি জানতে চেয়েছেন, ভবানীপুরের 21B রানী শঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুলের বুথে ভোটার হিসেবে প্রশান্তের নাম নথিভুক্ত আছে কিনা। সেই সঙ্গে করৌগড় বিধানসভা কেন্দ্রের যে বুথে প্রশান্তের নাম রয়েছে সেটির উল্লেখ রয়েছে চিঠিতে। রয়েছে বিহারের ঠিকানার তার সচিত্র পরিচয়পত্রের নম্বরের উল্লেখ। প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা ভোটের সময় তৃণমূলের ভোটকুশলী হিসেবে কাজ করেছিলেন প্রশান্ত এবং তার সংস্থা আইপ্যাক। পরবর্তী সময়ে নতুন দল গড়ে বিহারের রাজনৈতিক কার্যকলাপ শুরু করেন তিনি। প্রকাশিত খবরের দাবি,
ভবানীপুর কেন্দ্রের ভোটার হিসেবে প্রশান্তের ঠিকানা হিসেবে 121 নম্বর কালীঘাট রোড নথিভুক্ত হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়েও মঙ্গলবার নির্বাচন কমিশনকে নিশানা করেছেন প্রশান্ত। তিনি বলেন, এসআইআর অভিযান বিহারের জনগণকে ভয় দেখাতে পারেনি, ভোটারদের নাম মুছে ফেলার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কখনো তিনি প্রশংসায় পঞ্চমুখ, তো কখনো আবার শুল্ক বাণী বিচ্ছেন। দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের বাণিজ্যিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মোদির সম্পর্কে ট্রাম্পের মন্তব্য কি দারুণ দেখতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবারও প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বাণিজ্যিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প মোদির সম্পর্কে বলেন, কি দারুণ দেখতে, নাইসেস্ট লুকিং ম্যান। তবে একই সঙ্গে ফের দাবি করেছেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সংঘাত তিনি নিজে থামিয়েছিলেন। ট্রাম্পের দাবি, আমি যুদ্ধ থামিয়েছি। সোলে ব্যবসায়িক নেতাদের মধ্যাহ্নভোজ বৈঠকে বক্তৃতায় ট্রাম্প বলেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশ লড়াই করতে চলেছিল। আমি তাদের বলেছিলাম, না, এটা হতে দেওয়া যায় না। প্রধানমন্ত্রী মোদী খুবই শক্ত মানুষ, দেখতে সবচেয়ে সুন্দর, কিন্তু ভীষণ কঠিন চরিত্রের। তিনি বললেন, না, আমরা লড়ব। আমি অবাক হলাম, এ কি সেই মানুষ যাকে আমি চিনি? কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা ফোন করে জানালো যুদ্ধ বন্ধ হয়েছে। ট্রাম্প দাবি করেন, তিনি বাণিজ্য চাপকে হাতিয়ার করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চেয়েছিলাম, কিন্তু বললাম, যদি তোমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করো তাহলে আমরা চুক্তি করতে পারবো না। একই কথা পাকিস্তানকেও বলেছে, তারপরই তারা লড়াই বন্ধ করতে রাজি হয়। তিনি আরো যোগ করেন, আমার প্রধানমন্ত্রী মোদির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আমাদের সম্পর্ক খুব ভালো। পাকিস্তানের প্রধানমন্ত্রীও ভালো মানুষ, তার ফিল্ড মার্শালরা অসাধারণ যোদ্ধা। এর আগেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা নিয়েছেন, যদিও ভারত কখনো এই দাবি স্বীকার করেনি। দক্ষিণ কোরিয়ার এপিএসির মঞ্চে তার সাম্প্রতিক মন্তব্য আবারও আন্তর্জাতিক কূটনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে মোদি ট্রাম্প সম্পর্ক ও ভারত পাক সংঘাতের প্রসঙ্গকে। পর্যবেক্ষকদের অনেকের মতে ট্রাম্প যেন এঁটুলের মতো লেগে রয়েছেন ওই এক বিষয় নিয়ে। নয়াদিল্লির লাগাতার অস্বস্তির কারণ হয়ে উঠেছে ভারত পাক সংঘর্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের টিপ্পনী। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, শীঘ্রই সেই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করব। দক্ষিণ কোরিয়া থেকে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময় বন্ধ দরজার আড়ালে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে। সে আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিতও মিলেছে দুই তরফ থেকে। ভারতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, শীঘ্রই সে দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করব। দক্ষিণ কোরিয়া থেকে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের শেষ পর্যায়ে বুধবার দক্ষিণ কোরিয়ায় পা রেখেছেন ট্রাম্প। গিয়ংজুতে একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারতের সঙ্গে আমি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। আমাদের দুজনের সম্পর্ক দারুণ। মোদীর নেতৃত্বে ভারত ক্রমশ এগিয়ে চলেছে। আমেরিকার বাণিজ্য এবং বিদেশ নীতির প্রশংসা করেও তিনি বলেন, আমরা ইতিমধ্যেই বহু যুদ্ধ থামিয়েছি, আমাদের দেশকে শক্তিশালী করেছি। শুধু তাই নয়, বিশ্বজুড়ে আমরা একের পর এক বাণিজ্য চুক্তিও স্বাক্ষর করছি। এরপরই ট্রাম্পের দাবি, ভারত এবং পাকিস্তান যখন সংঘর্ষে লিপ্ত ছিল তখন তিনি দুদেশের রাষ্ট্রপ্রধানকেই জানিয়েছিলেন তিনি কোনো পক্ষের সঙ্গেই বাণিজ্য চুক্তি করবেন না। ট্রাম্প বলেন, আমি মোদীকে বলেছিলাম আমরা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করব না, কারণ আপনি পাকিস্তানের সঙ্গে লড়াই করছেন। অন্যদিকে পাক প্রধানমন্ত্রীকে ফোনে জানিয়েছিলাম তাদের সঙ্গেও আমরা বাণিজ্য চুক্তি করব না, কারণ পাকিস্তান ভারতের সঙ্গে সংঘাত চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি ভারত এবং পাকিস্তানকে 250% শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন।
আর তার 48 ঘন্টার মধ্যেই দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বন্ধ দরজার আড়ালে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে লাগাতার আলোচনা হয়েছে। সেই আলোচনা সফল হয়েছে বলে ইঙ্গিত মিলছে দু তরফ থেকে। হোয়াইট হাউসের অধীশ্বর হওয়ার পরই বিশ্বব্যাপী শুল্ক যুদ্ধ শুরু করেন ট্রাম্প। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। সব মিলিয়ে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপান তিনি। যদিও ঘরোয়া বাজারে চাপের মুখে সুর নরম করেছে আমেরিকা। আলোচনার মাধ্যমে সমাধানে যেতে চাইছে দুই পক্ষই। পাশাপাশি বাণিজ্য চুক্তি নিয়ে যে আগ্রহী ভারতও, সে কথাও পরিষ্কার করে দেয় নয়াদিল্লি। এই হলো পরিস্থিতিতে বাণিজ্য চুক্তি নিয়ে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।